আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বললেন ডক্টর ইউনূস। পঞ্চম সংশোধনের কারণে কুলসিত হয়েছে সংবিধান, বলছে আইনজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের জন্য সংস্কার কঠিন হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই বললেন তারেক। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন চাইলেন ফখরুল। এবং ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যুর সঙ্গে নতুন উপদ্রব চিকুনগুনিয়া। হিমশিম অবস্থা হাসপাতালে, পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় প্রতিরোধের শক্তি হয়ে উঠেছিল তারুণ্য। রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আঞ্চলিক স্বার্থ রক্ষায় ৮০টি দেশের ২০০ শতাধিক আলোচক নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। In a city which has just experienced a unique political upheaval. বক্তব্যে তিনি বলেন, দেশ এমন এক সময় পার করছে যেখানে চ্যালেঞ্জ আর জটিলতা চারদিক থেকে ঘিরে রেখেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বড় বাধা। Whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. And yet, in Bangladesh, we know something about resilience, about facing adversities and creating opportunities from them. ২৭ বছরের নিচে অর্ধেক জনগোষ্ঠী দেশের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। বলেন, বিশ্বাস ও সাহস জুগিয়ে তাদের দক্ষতা উন্নয়ন করলে টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন সম্ভব। Ours is a country of youth. Out of 171 million people, half the population is under the age of 27 years. This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development, to create models of green growth, protecting and promoting our environment. আঞ্চলিক স্বার্থ রক্ষায় সহযোগী দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, বর্তমান সভ্যতা স্ববিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। সম্পদ আহরণের প্রতিযোগিতা থেকে বেরিয়ে জনগণের সমস্যার সমাধান, বেকারত্ব দূর ও উদ্যোক্তা তৈরি করতে হবে। Nothing is impossible for human beings if only we pursue it hard enough. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণের কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। একনায়কতন্ত্র থেকে বের হতে সংবিধানে অনেক জায়গায় যৌক্তিক সংস্কার করতে হবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় বক্তারা কথা বলেন। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের জাতীয় কাউন্সিলে কথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মৌলিক বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন এই সরকারের দায়িত্ব। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় কাউন্সিল বসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজপথে থেকে আপসী সংগ্রামের মাধ্যমে খুনি গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার সরকারকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। আমাদের নেতা ফেরত আসবেন, উনি হয়তো ডিজিটালি এখন আমাদের মাঝে আসেন, কিন্তু উনি সবসময় আমাদের এখানেই বসবাস করেন, আমাদের বুকেই বসবাস করেন। ক্ষমতা এলে প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের স্বার্থেই দ্রুত নির্বাচন দিতে হবে। আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে, আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা জনগণ মেনে নেবে না। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই। সুষ্ঠু ভোট আয়োজনে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। জনগণ আশা করছে যে ইনশাআল্লাহ জনগণ একটা নিরপেক্ষ, স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। দ্রব্যমূল্যের লাগাম টানার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনূস প্রশাসনকে তাগিদও দেন তারেক রহমান। বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ, যেটা নিয়ে প্রতিটা মানুষ, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ, প্রত্যেকটি পরিবার যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফিরে যাচ্ছে মাহবুব হাসান রিপনের রিপোর্টটিতে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7 খর মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আমরা এখানে দাঁড়িয়ে সংবিধান সংশোধনের কথা ভাবছি, এটা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো, কিন্তু আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে। কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধান পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। সাংবিধানিক আদালতের মাহবুব হাসান রিপন,
মহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় জামায়াত, যেখানে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা ও ন্যায্য অধিকার ভোগ করতে পারবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ১৪ গ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুফল পেতে সকলকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে বলেও জানান তিনি। আমরা সেরকম একটি ভালোর দেশ, মন্দ নাই দুর্বৃত হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সেই রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সব কিছু দিয়ে আমরা এই দেশকে রাহুমুক্ত করব, দেশের স্বাধীনতা রক্ষা করব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৭ জনে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত ৮ জনের মধ্যে ৫ জন দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং ২ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আতঙ্কের মধ্যেই শুরু হয়েছে চিকুনগুনিয়া উপদ্রব। এডিস মশার এই দুটি রোগের কারণে প্রতিদিনই চাপ বাড়ছে হাসপাতালে। আক্রান্তরা জানান মশার কারণে বসতবাড়িতে টেকা দেয়। এক্ষেত্রে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতি স্পষ্ট। চিকিৎসকরা জানান ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বছরের এই সময়টাতেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। গেল এক সপ্তাহে কোনো বৃষ্টি নেই, তারপরেও কাটছে না ডেঙ্গু আতঙ্ক। হাসপাতালের বিছানায় কাতর রোগীরা জানান জটিল উপসর্গের কথা। পেট ব্যথা, পাতলা পায়খানা, এরপর বমি ছিল। আমার প্লাটিলিয়াটা ৩০,০০০ ছিল। মাথা ব্যথা করছিল, শরীর দুর্বল লাগে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের গাফিলতি তুলে ধরেন আক্রান্তরা। সিটি কর্পোরেশন যদি ভালোভাবে মশার ওষুধ ছিটাতো তাহলে আমাদের ডেঙ্গু হতো না, তাহলে আমাদের আর এখানে আসতে হতো না। সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে অবশ্যই, এর জন্য এখনো ডেঙ্গু বিস্তারটা বেড়েছে। তাদের যা করতেছে আর একটু কেয়ারফুলি করে করা দরকার। উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের অ্যাডমিন অফিসার সাদিয়া সুলতানা জানান ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে অহরহ। বলেন পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ না নিলে মশাবাহিত রোগ দুটিতে পরিস্থিতি আরও জটিল হবে। এডিস মশা দিয়ে শুধুমাত্র ডেঙ্গু নয়, এডিস মশাতে ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া হচ্ছে, তারপর গিয়ে আরও কিছু রোগ এর সাথে জড়িত। আমরা আস্তে আস্তে ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়া রোগীও পাচ্ছি। তো এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। সব কিছুর মূলে যেই জিনিসটি দায়ী সেটি হচ্ছে মশা, এবং মশা নিধন যদি না করা যায় তাহলে শুধুমাত্র হাসপাতালে ভর্তি দিয়ে আমরা আসলে আশঙ্কার বাইরে যেতে পারছি কিনা এই বিবেচনা করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা সহ ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত তরল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। প্রতিরোধের জায়গাটাতে আরও জোর না দেওয়া যায় তাহলে এই রোগ কখনোই বাংলাদেশ থেকে নির্মূল করা সম্ভব হবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সময়ের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের দুটো কিডনি, অর্থনীতি ও বিদ্যুৎ খাত দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। ধানমন্ডিতে মাইডার সেন্টারে অনুসন্ধানী সাংবাদিক বিষয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বিচার বিভাগ ও গণমাধ্যমের একটি অংশ বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কর্তৃত্ববাদের মেয়াদে। সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার ও বিচারক। এদিকে মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন বিগত সরকারের সময় যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই ফিনান্সিয়াল সেক্টরও খেয়েছে। বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার
ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। কে খেল? এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। দেবপ্রিয় বলেন, মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল, তারা টাকা ছাপিয়েছে এবং ভুয়া রিজার্ভ দেখিয়েছে। মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে। দিনের বেলা বলেছি আইএমএফ করছি, রাত্রের বেলা টাকা ছাপিয়েছি। একদিকে আমি বলছি রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই, হিসাবে গন্ডগোল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সরকারের অংশ হয়েও জনস্বার্থ সংশ্লিষ্ট বক্তব্য দিয়ে বহুবার আলোচনায় ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমলাদের অনিয়ম নিয়ে সরব থাকায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন নিজ মন্ত্রণালয়। তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। কামাল আহমেদ মজুমদারের সেসব সাহসী বক্তব্যের গল্প জানাচ্ছেন মনিরুল ইসলাম। মন্ত্রীদের ভেতর একটা সিন্ডিকেট আছে। সব কথা বলতে গেলে দেখবেন আমার লাশটা রাস্তায় পড়ে আছে, পকেটে টাকা নেই, মানুষ বাজারে গিয়ে কাঁদে। যারা সিগারেট চেয়ে খেত তারা এখন ব্যাংকের মালিক। মন্ত্রণালয়ের অল ইন অল সচিব আর মন্ত্রী। সত্য বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়। দুঃখ হয় সবাই টাকার পিছে ঘুরছে। তিক্ত হলেও সময়োপযোগী এসব কথা বলেছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মন্ত্রী পরিষদের একজন সদস্যের এসব বক্তব্য সর্বমহলে প্রশংসিত হলেও দলের বিরাগভাজন হন তিনি। শুধু তাই নয়, নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের বাসিন্দাদের জমি দখলের বিরোধিতা করে সাবেক মেয়র আতিকুল ইসলামকে হুঁশিয়ারিও দেন তিনি। এ কারণে মেয়রের সাঙ্গপাঙ্গদের রোষানলে পড়তে হয় তাকে। বাড়ির থেকে সন্ত্রাসী নিয়ে এসে এগুলি করছে, কেন এটা ঠিক না? কেন ঠিক হবে না? এটাই ঠিক, কোনো মিথ্যা নাই এখানে। তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। এতে সালমান এফ রহমানের হাতছাড়া হয়ে যায় 15,000 কোটি টাকার সেই প্রকল্প। এ ঘটনার পর আরও কোণঠাসা হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। এইসব খবর গুরুত্ব পায় গণমাধ্যমেও। কলামিস্টরা তার বক্তব্যের বাস্তবতা নিয়ে কলামও প্রকাশ করেন। লোকমুখে অনেক কথাই শোনা যায়, অনেকে রংচং মিশিয়ে অনেক কিছু বলতেও পারেন, কিন্তু বাস্তবতা হলো দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকাকালে দখল, চাঁদাবাজি কিংবা অন্যায়ভাবে কাউকে হেনস্থা করেছেন কামাল আহমেদ মজুমদার, এমন কথা কেউ বলতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পারিবারিক কলহের বলি হয়ে প্রাণ গেল 2 শিশুর। নিজের বাবাই তাদের গলা কেটে হত্যা করে, পরে সেই বাবাও আত্মহত্যার চেষ্টা করেন। সকালে রাজধানীর পল্লবীতে হয় এমন ঘটনা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আর্থিক অনটন সহ নানা কারণে নিজের সন্তানদের হত্যা করে বাবা। মুনতাসির মামুনের রিপোর্ট। 3 বছরের মুসা আর রেহানের বয়স 7 বছর। তারা থাকতেন পল্লবীর বাইগারটেক এলাকায়। শনিবার সকালে শিশু দুটিকে গলা কেটে হত্যা করে তাদের বাবা। এরপর অবশ্য বাবা আহাদ আলী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে গিয়ে 2 শিশুর নিথর দেহ এবং গুরুতর অবস্থায় বাবাকে উদ্ধার করে পুলিশ। ঋণের বোঝায় জর্জরিত ছিলেন আহাদ। নিজে একটি প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর চাকরি করতেন। বাবা আর স্ত্রী সন্তান সহ 5 সন্তানের পরিবার টানতে হিমশিম অবস্থা ছিল তার। কলহকে কেন্দ্র করেই এবং ঋণগ্রস্ত থাকার কারণে আজকে 2 ছেলেকে গলা কেটে হত্যা করে এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সময় বাসাতেই ছিলেন আহাদের অসুস্থ বাবা। সে সময়ের বর্ণনা দেন হাঁটাচলার অক্ষম মানুষটি। আর মোবাইল যাওয়া যাইতেছে উচ্চ সুরে, দরজাটা খুলছি, খুললে হারিয়ে দিয়েছে দুটা বাচ্চা হয়ে গেছে, গলাতে রক্ত বাড়িতেছে। আমি কইছি, এই বেড়া কি অর্থস তুই, কি অর্থস? এমনি হুতিয়া তার গলা চুরি মারতেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কথা বললেও ঘটনা আরও সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। মুনতাসির মামুন,
মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনোই শোধ করা সম্ভব হবে না। সাধ্যমতো তাদের সম্মান দেখানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে জাতীয় সংসদের পাশে প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। উপজেলা স্টেডিয়াম নিয়ে পরিকল্পনা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, সারা দেশে 220টি স্টেডিয়াম নির্মাণ করা হবে, যার নামকরণ করা হবে জুলাই আগস্টের শহীদদের নামে। মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাবেন চট্টগ্রাম বিভাগের সেরা বাংলাবিদরা। প্রতিযোগিতার উদ্যোগ ও পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি মির্জাপুর। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা এবং লেবাননে আরও 87 জন নিহত হয়েছে। এর মধ্যে লেবাননে 59 জন ও গাজা উপত্যকায় 28 জন মারা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় অক্টোবর থেকে এ পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা 3000-এরও বেশি। একই সময় গাজায় 43,750 ছাড়িয়েছে প্রাণহানি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিধ্বস্ত গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। সবশেষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। 1 বছরেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে প্রাণহানি 43,799 আর আহতের সংখ্যা উন্নীত হয়েছে 1,03,601 জনে। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে 59 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ নিয়ে 1 অক্টোবর থেকে এ পর্যন্ত 3,445-এ উন্নীত হয়েছে প্রাণহানি। আহত হয়েছেন 14,599 জন। এই ধরনের হামলা ইসরায়েলের জন্য স্বাভাবিক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসিস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈরুত সফরে এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন দেশটির নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বললেন ডক্টর ইউনূস। পঞ্চম সংশোধনের কারণে কুলসিত হয়েছে সংবিধান, বলছেন আইনজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের জন্য সংস্কার কঠিন হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই বললেন তারেক। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন চাইলেন ফখরুল। এবং ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যুর সঙ্গে নতুন উপদ্রব চিকুনগুনিয়া। হিমশিম অবস্থা হাসপাতালের, পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা চিকিৎসকদের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।